আপনারা চাকরি দিতে পারেন না, চাকরি তো নিয়ে নেওয়ার আপনাদের কোনো অধিকার নাই। একজন পটিয়ার মহাপুরুষ এসালাম সাহেব উনি চাকরি দিয়েছেন। এই যে 12-13 হাজার ছেলে মেয়ের চাকরি আপনারা খেয়ে ফেলেছেন, তাদের বোবা খান না, কে সইবে? অতি শীঘ্রই 12-13 হাজার যে সমস্ত ছেলে মেয়েদের চাকরি কেড়ে নিয়েছেন তারা যেন চাকরিতে পুনর্বহাল হয়। আমাদের সরকারের নিকট জোরালো দাবি জানাতে চাই, সেটি হলো আমাদের চট্টগ্রাম অঞ্চলের অনেক ছেলে মেয়ে ব্যাংকে চাকরি হারিয়ে তারা দিশেহারা। আমি পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ সরকারের নিকট জোরালো দাবি জানাতে চাই, সেটি হলো আমাদের চট্টগ্রাম অঞ্চলের অনেক ছেলে মেয়ে ব্যাংকে চাকরি হারিয়ে তারা দিশেহারা। আমি নিজে একজন সমাজ কর্মী হিসেবে বিভিন্ন আনাচে কানাচে যাই, সেখানে আমি দেখতাম বিগত 3-4 বছর আগে চট্টগ্রাম ছেলেমেয়েরা যারা ব্যাংকার ছিল, পটিয়া সহ চন্দনা, সানোয়ারা, বলখালী সংশ্লিষ্ট দক্ষিণ চট্টগ্রাম সহ বৃহত্তর চট্টগ্রামের যে সমস্ত 12-13 হাজার ছেলে মেয়ে চাকরিচ্যুত হয়েছে তারা খুবই মানবত জীবনযাপন করতেছে। এক একজনের বয়স 35, 40, 48 বছর। তারা এই অবস্থায় কোথায় যাবে? একজন পটিয়ার মহাপুরুষ এসালাম সাহেব উনি চাকরি দিয়েছেন। আমার কথা হচ্ছে, যার যোগ্যতা আছে, যার কর্মদক্ষতা আছে, উনি যোগ্যতা বলে কর্মদক্ষতা বলে চাকরি দিয়েছেন। আপনাদেরও যদি সেরকম যোগ্যতা থাকে, কর্মদক্ষতা থাকে, আপনারা আপনাদের অঞ্চলে চাকরি দেন। আমরা তো চট্টগ্রামের মানুষ, কারোর সাথে আমরা হিংসাত্মক মনোভাব পোষণ করছি না। তাহলে কেন একজন ব্যক্তির সাথে রোশনালে পড়ে এই যে 12-13 হাজার ছেলে মেয়ের চাকরি আপনারা খেয়ে ফেলেছেন? আপনারা জানেন তাদের ঘরে গিয়ে তাদের বোবা খান না, কে সইবে? এই যে ওয়াহিদুর পাড়া একজন ছেলে, সে মারা গেল। সে কেন মারা গেল আজকে তারিখ পর্যন্ত এটার কোনো উদ্ঘাটন হয় নাই। তাহলে অনেক ঘরে ঘরে ছেলে মেয়েরা তাদের মা বাবার জন্য ওষুধ নিতে পারে না, ছেলে মেয়েদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারে না। এই জিনিসগুলো কে দিবে? কে দায়ী? আপনারা চাকরি দিতে পারেন না, চাকরি তো নিয়ে নেওয়ার আপনাদের কোনো অধিকার নাই। আমি সরকারের উচ্চ মহলে জোর দাবি জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই 12-13 হাজার যে সমস্ত ছেলে মেয়েদের চাকরি কেড়ে নিয়েছেন তারা যেন চাকরিতে পুনর্বহাল হয়। সেই সাথে বর্তমান সময়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রামিসা যে দর্শন হলো, এই রামিসাটা ঢাকার মিরপুরে সংগঠিত হয়েছে। দ্রুত পেপার পত্রিকা নিউজ কাভারেজ দিয়েছে এবং সরকারও এটাকে গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় করে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। কিন্তু আমরা কি আসলে জানি বাংলাদেশের আনাচে কানাচে কত ইফটিজিং হচ্ছে? বাংলাদেশের মফস্বল শহরগুলোতে কত শ্লীলতাহানি ঘটতেছে, কত দর্শনের শিকার হচ্ছে? এরকম কোনো হিসাব নিকাশ নাই। এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র বিষয় হলো ধর্মীয় অনুশাসন। যে যার ধর্মের অনুশাসন যদি মানে, তাহলে আমাদের এই জিনিসটা আমিও একজন পিতা, আমিও একজনের বড় ভাই, আমারও প্রতিবেশী কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেছে, এটা আমাকেও সইতে হবে না। সেজন্য আমি বলবো ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য, তাহলে রামিসার মতো আমাদের এই ঘটনাটা ঘটতে হবে না। আর সেই সাথে একটা কথা বলবো, মধ্যপ্রাচ্যে যেরকম দর্শনের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কর্তন করা হয়, এরকম না হলেও বাংলাদেশে যে আইনটা আছে, এই আইনটা যদি দ্রুত সময়ের মধ্যে দর্শনকারীকে যদি ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে না। ছোট ছোট ছেলে মেয়েরা তারা ভয় পায় কোনো কিছু করতে। সেই সাথে আমি আরেকটা জিনিস বলবো, ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশে প্রচুর বেকার, এই বেকারের যেন দৌরাত্ম্যটা গুছানো হয়।